আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, এই বছর 2024 সালে বাংলাদেশে আসলে যে পরিমাণে গরম পড়েছে এটা প্রায় গত 50 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবং এত পরিমাণে আসলে তাপদাহ হয়েছে এবছর। শুধুমাত্র যে মানুষের অসুবিধা হয়েছে তা নয়, বিভিন্ন ধরনের প্রাণী সম্পদ নিয়ে যারা কাজ করেন, মাছ গাছ পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল সব কিছুতে আসলে অসুবিধা হয়েছে। তো দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন চাষি ভাইরা আসলে ফোন কল করে মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জিজ্ঞেস করেন। তাদের প্রশ্নগুলো থাকে এরকম যে, ভাই এরকম প্রচণ্ড গরমে ডুবন্ত ফিড দেওয়া যাবে কিনা, ভাসমান ফিড দেওয়া যাবে কিনা, আমরা তো পুকুরের চতুর্দিক দিয়ে আসলে খৈলটা ভিজিয়ে ছিটিয়ে দেই, এই সরিষার খৈলটা দেওয়া যাবে কিনা, সার দেওয়া যাবে কিনা, নানান ধরনের প্রশ্ন মানুষ আসলে করে থাকেন। তো দর্শক, সেই চাষি ভাইদের অনুরোধ এবং তাদের আসলে প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমরা আজকে যে ভিডিওটা তৈরি করতেছি এটা মাছের খাদ্য ব্যবস্থাপনা, অর্থাৎ প্রচণ্ড রকমের গরম প্রচণ্ড তাপদাহে মাছের যে খাদ্য ব্যবস্থাপনা সে বিষয়ের উপর আজকে আলোচনা করব। তো দর্শক, প্রচুর যখন গরম পড়ে একটা জিনিস যদি খেয়াল করে দেখেন যে মানুষের কিন্তু খাদ্য অভ্যাসের একটা পরিবর্তন হয়। প্রচুর গরমের ভিতর মানুষ ঠিকঠাক মতো খেতে চায় না। এটার একটা কারণ হচ্ছে মানুষের অস্বস্তি হয়। বেশি পরিমাণে খাবার যদি আসলে মানুষ গ্রহণ করে ফেলে, তো ওই বেশি পরিমাণে খাবার গ্রহণের ফলে মানুষের একটা শারীরিক অসুবিধা হয়, শরীরে ঘামটা বেশি হয় এবং হজম প্রক্রিয়া যখন সম্পন্ন হতে থাকে তখন মানুষ দুর্বল হয়ে যায়। এই জন্য আসলে মানুষ বেশি একটা খাবার গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। শুধুমাত্র মানুষ নয়, মানুষের সাথে গরু ছাগল এবং মাছেরও ঠিক একই সমস্যা। দর্শক, প্রচণ্ড তাপদাহে মাছেরও খাদ্য অভ্যাসের একটা পরিবর্তন আসলে ঘটে। আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা অবগত আছেন যে শীতকালটা যখন আসে তখন কিন্তু মাছের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন ঘটে এবং শীতকালটা গিয়ে যখন একটু একটু করে গরম পড়তে থাকে তখন মাছের একটা খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটতে থাকে এবং এই গরমের সিজনটা থেকে যখন প্রচণ্ড রকমের গরম আসে দর্শক, তখনও কিন্তু মাছের একটা খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে এবং যখন আবার বৃষ্টির সিজন চলে আসে, বর্ষার সিজন আমি বলতেছি, যে প্রচুর বৃষ্টি হয় যখন, তখন মাছের আবার খাদ্যাভ্যাসটা অন্যরকম হয়ে থাকে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে মাছ চাষটাকে করতে হবে। তো দর্শক, আমি একটা বিষয় একটু আপনাদের সামনে যতটুকু আসলে আমার অভিজ্ঞতা আছে সেখান থেকে আপনাদের সামনে একটু শেয়ার করি, একটু ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমে বলি প্রাকৃতিক খাদ্যের বিষয়টাই প্রথমে বলি। ধরুন, অনেক চাষি ভাইরা আছেন পুকুরে সার ব্যবহার করেন, বিশেষ করে রাসায়নিক সার ইউরিয়া টাইপের সারগুলো ব্যবহার করেন। সেই সকল চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এরকম প্রচণ্ড তাপদাহে সার ব্যবহারটাতে একটু সতর্ক হবেন। শুধুমাত্র সার নয়, মাছের যে মাসিক ডোজ, যে মাসিক পরিচর্যার যে ওষুধপত্র ব্যবহার করেন, চুন নুন সহ অন্যান্য আরও যে ওষুধপত্র ব্যবহার করা হয় সেগুলো ব্যবহারেও আপনারা সতর্ক হবেন। এবং দর্শক, প্রচুর তাপদাহের ভিতরে বিশেষ করে ইউরিয়া টাইপের সারটা যদি পুকুরে বেশি দেওয়া হয় এবং পানির পরিমাণ যদি কম থাকে, দেখা যায় একটা পুকুরে যদি 3 ফিট পানি থাকে, 2 ফিট পানি কিন্তু প্রচুর তাপদাহে এবছর গরমই হয়ে গিয়েছে। তো এরকম গরমের ভিতরে সেটার ভিতরে যদি আবার সার থাকে, সারের যে একটা বিষক্রিয়া সেটা যদি আসলে পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুকুরে কিন্তু মাছ মারা যেতে পারে। বিশেষ করে সিলভার ব্রিগেড টাইপ এবং গ্রাস কাপ টাইপের মাছগুলো মারা যেতে পারে। এবং দর্শক, গরমের সিজনে পুকুরে এমনিতে একটু জৈব পদার্থের পরিমাণটা বেশি থাকে। তো এই জৈব পদার্থের পরিমাণ যে বেশি থাকে, এইখানে যদি আবার এক্সট্রা জৈব পদার্থ তৈরি করার জন্য আমরা সার জাতীয় পদার্থটা আসলে ব্যবহার করে থাকি, তাহলে দেখা যাবে যে কোনো সমস্যা আসলে হয়ে যেতে পারে। অ্যামোনিয়া হতে পারে, অক্সিজেন ফল করতে পারে, গ্যাস হতে পারে, প্রাকৃতিক খাদ্য বেশি হয়ে ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হয়ে মাছ মারা যেতে পারে। এছাড়াও আরও নানাবিধ সমস্যা আসলে হতে পারে। তো সকল চাষি ভাইদেরকে আমি অনুরোধ করব যে আমি আসলে কখনো আমার পুকুর ওইভাবে সার ব্যবহার করি না। বিশেষ করে আমার ফাইনাল কালচারের পুকুরগুলোতে আমি সার মোটেই ব্যবহার করি না। তো যখন আপনারা আপনাদের পুকুরে সার ব্যবহার করবেনই, তখন অন্তত বৈশাখ মাসের 15 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ এই একটা মাস একটু কাইন্ডলি একটু সাবধানতার সাথে এই পন্থাটা অবলম্বন করবেন এবং এই সার ব্যবহারে একটু সতর্ক থাকবেন। এবং দর্শক, পাশাপাশি দেখা যায় যে অনেক চাষি ভাইরা আছেন খোল কোড়া ভুসি, তারপরে হচ্ছে সয়ামিল, সরিষার খৈল,
আটা, চিটাগুড়, রাইস পালিশ এগুলা দিয়ে পুকুরে প্রাকৃতিক খাদ্যের জন্য একটা ডোজ করেন, এটা আসলে ঠিক আছে। এটার সাথে যদি সারটা আসলে ওইভাবে বেশি পরিমাণে না থাকে তাহলে এই ডোজটা ঠিক আছে। তবে এইরকম প্রচণ্ড গরমে আমি না করার আসলে অনুরোধ করব। বিশেষ করে পানি যদি 7 ফিটের কম হয়ে থাকে তাহলে আপনারা না করার জন্য আসলে আমার অনুরোধ থাকবে। কারণ হচ্ছে যে এই জৈব পদার্থগুলো পরিমাণে যদি পুকুরে বেশি হয়ে যায় তাহলে যে সমস্যাটা হতে পারে যে পুকুরে গ্যাস হয়ে যেতে পারে, এই বিষয়টাতে আপনারা সতর্ক থাকবেন। এবং যদি কেউ আসলে ডোজ করেও ফেলেন আবার সাথে সাথেই আপনারা 2-1 দিনের ভিতরে অ্যামোনিয়ার ডোজটা কাইন্ডলি করে নেবেন, না হলে কিন্তু সমস্যা হওয়ার একটা প্রবণতা থাকবে। কারণ এই বছর যে গরম পড়েছে এরকম গরমের সাথে আসলে কোনো প্রাণী সম্পত্তি অ্যাডজাস্ট না। ধরুন এই যে সামনে যে মাছগুলো আছে এই মাছগুলোর বয়স হয়তো 1 বছর, আমরা তো নার্সিং করে হাফ কেজি করে এনে এখানে ছেড়েছি। 1 বছর একটা জায়গায় 10 মাস স্টকে ছিল, সেখান থেকে 6 মাস নার্সিং হয়েছে, এখন এখানে হয়তো 2.5 মাস 3 মাস যাবত আসে। তো এই যে অল্প সময় 50 বছরের ভিতর তো এরকম গরম পড়ে না। এই মাছগুলোর তো বয়স কম, তো এরা তো আসলে এরকম গরমের সাথে কখনই আসলে অ্যাডজাস্ট হয়নি। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর পুকুরে খৈল দেওয়ার যে বিষয়টা দর্শক, অনেক চাষি ভাইরাই আছেন, আমি নিজেও যে কাজটা মাঝে মাঝে কিছু কিছু পুকুরে করি এবং আমার করা লাগে আসলে। ধরেন আমরা আজকে কিছু খৈল ভিজিয়ে রাখলাম, আজকে সকাল দুপুরবেলা বা বিকেলবেলা, কালকে সকালে এটাকে পুকুরের একটা সাইড দিয়ে এটাকে ছিটিয়ে দিলাম, তাহলে মাছ কিন্তু খাবারগুলোকে অনায়াসে গ্রহণ করে নেয় এবং ওই সব পুকুরে একটু জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, প্রাকৃতিক খাদ্যটা ভালো থাকে এবং ছোট মাছের জন্য, বিশেষ করে পুকুরের তলার মাছ, পোনা জাতীয় মাছের জন্য এরকম খাদ্যটা আসলে প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে দর্শক এই রকম তাপদাহের ভিতরে গরম পানির ভিতরে যদি খৈল দেওয়া হয় তাহলে যে জিনিসটা হবে যে মাছ কিন্তু ঠিকঠাক মতো ওই খৈলগুলোকে সম্পূর্ণ খেয়ে আসলে শেষ করতে পারবে না। তো খৈল কিছু আসলে থেকে যাবে তলায় এবং যেই খৈলগুলা থেকে যাবে সেই খৈলগুলা থেকে কিন্তু পুকুরে গ্যাস, অ্যামোনিয়া ফল করতে পারে, অথবা পুকুরের পানি কিন্তু আসলে এক ধরনের একটু কড়া টাইপের হয়ে যাবে। তখন কিন্তু আপনার পুকুরে মাছ ভাসার একটা সম্ভাবনা থাকবে। পরবর্তীতে দেখবেন যে প্রতিদিন সকালে শুধু মাছ ভাসে। আর যাদের পুকুরে আসলে তলায় অতিরিক্ত পরিমাণে পচা থাকবে এবং চারোদিক দিয়ে প্রচুর লতা পাতা গাছপালা থাকে, প্রচুর পাতা পড়ে, তারা অন্তত গরমের এই সময়টাতে একটু সার টারটা ব্যবহারে সতর্ক থাকবেন। আর দর্শক, আমরা ভাসমান ফিট এবং ডুবন্ত ফিট যে মাছকে দেই, এই ক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করে আসলে খাবারটা দিতে হবে। ধরুন আপনার একটা পুকুরে প্রতিদিন যদি আপনি আনুমানিক 3 বস্তা বা 2 বস্তা করে ডুবন্ত ফিট দেন, সেখানে 25% ফিট যদি আপনি আসলে কম দেন, আমার মনে হয় যে আপনার খুব একটা ক্ষতি হবে না। আমরা যেটা করি যে আমাদের এই পুকুরটাতে কিন্তু প্রতিদিন 2 বস্তা প্লাস এখন খাবার লাগে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন 2 একর প্লাস, এটাতে আমরা প্রতিদিন 2.5 বস্তা 3 বস্তার মতো খাবার দিই শুধু ডুবন্ত ফিটটা। কিন্তু এই 3 বস্তা ফিটের জায়গায় আমরা প্রতিদিন এখন কি করতেছি যে 2 বস্তা করে ফিট দিচ্ছি শুধু এই একটা মাসই, জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে বৈশাখ মাসের 15 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ। কারণ এই একটা মাস আসলে প্রতি বছরই দেখছি যে মাছ কিন্তু মোটামুটি তাপদাহের এবং একটা ডেঞ্জার জোনের ভিতর দিয়ে আসলে পার করে। দর্শক, আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা ভাসমান ফিডটা মাছ যতক্ষণ খায় আমরা কিন্তু আসলে ততক্ষণে দিতে থাকি। মোটামুটি যখন দেখি যে মাছের খাওয়া স্লো হয়ে যাচ্ছে তখন আমরা খাবারটাকে বন্ধ করি। আমরা কিন্তু এখন যে পরিমাণ আসলে খাবার লাগবে তার থেকে মোটামুটি 25 থেকে 30% খাবার একটু কম দিচ্ছি ভাসমান ফিডটা। কারণ দর্শক, আমি একটা জিনিস ইদানিং খেয়াল করে দেখতেছি যে প্রচুর পরিমাণ আসলে প্রাকৃতিক খাদ্য পুকুরে তৈরি হয়ে যাচ্ছে। এগুলো আসলে অনাকাঙ্ক্ষিতভাবেই হচ্ছে এবং আমি যে প্রতি মাসে একবার প্রোবায়োটিক ব্যবহার করি 15 দিন 20 দিন পর পর, সেটাও একটা কারণ আছে। পাশাপাশি দেখা যায় যে আমরা যখন পুকুরে যে খাবার দিচ্ছি এই খাবারগুলো খেয়ে তো মাছ পায়খানা করতেছে, এই পায়খানাগুলো কিন্তু পুকুরের তলায় জমা হচ্ছে এবং আমরা 3 দিন পর পর হররা টানতেছি। এই হররা টানার ফলে একটা জৈব পদার্থ পানিতে মিশে গিয়ে একটা প্রাকৃতিক খাদ্যের তৈরি করতেছে এবং পাশাপাশি আমরা অ্যামোনিয়ার ডোজ করেছি। অ্যামোনিয়ার ডোজ করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক খাদ্যের পরিমাণ আর একটু বেশি বেড়েছে। তো দর্শক, এইখানে আমরা যে বিষয়টা চিন্তা করি যে খাবার একটু কম দিলেই কি আমাদের মাছের উৎপাদন কমে যাবে, না, অবশ্য সেটা হবে না আশা করছি। কারণ এখন তো আসলে পুকুরে প্রাকৃতিক খাদ্যের পরিমাণটা বেশি আছে, আমরা যেই খাবারটা আসলে কম দিচ্ছি ওইটুকু খাবারের চাহিদা আশা করছি যে প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে আসলে পূরণ হয়ে যাবে। দর্শক, অনেক চাষি ভাইরা ধারণা করে থাকেন যে গরমের সিজনে মাছ প্রচুর বড় হয়, তাই তারা যে ভুলটা করেন যে এই সময়টাতে প্রচুর পরিমাণে খাবার পুকুরে দেন।
এবং প্রচুর পরিমাণে খাবার দিলে যে সমস্যাটা হয় যে মাছ যদি ঠিকঠাক মতো খাবার না খায়, ওই খাবারগুলো পুকুরের তলায় জমা হয়ে পুকুরে গ্যাস, অ্যামোনিয়া, ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হয়ে যায় এবং ধরেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই খাবারগুলো থেকে নানান ধরনের সমস্যা পুকুরে হয়। দর্শক, আমার এই পুকুরটাতে আমি নিয়মিত খাবার দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছের যে আসলে আনন্দ ফুর্তি করে খাচ্ছে। খাবার কিন্তু দেওয়া শেষ, খাবার আরও আধা ঘন্টা আগে শেষ হয়ে গিয়েছে। আমি এখন প্রজেক্টের পাড়ে আসছি। আমার একটা অভ্যাস আছে, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, যে আমি প্রজেক্টের পাড়ে আসলেই আসলে এরকমভাবে খাবার দিয়ে মাছ দেখি। আর আমার এই পুকুরটাতে আসলে অনেক মাছ এবং বড় বড় মাছ আছে, তো আমার দেখতে আসলে বিষয়টা ভালো লাগে। এটা আমার শখের পুকুর। আমার 23টা পুকুরের ভিতরে এই পুকুরটা হচ্ছে আমার শখের পুকুর। হ্যাঁ, এই পুকুরটার বেসিক্যালি যে লোকটার জায়গা লিস্ট নিয়ে করেছে, উনিও অনেক ভদ্রলোক, ভালো মানুষ। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাকে শারীরিক সুস্থতা এবং নেক হায়াত দান করুক, এবং আমার জন্য খুব হেল্পফুল একজন মানুষ। ওনার মন মানসিকতা অনেক ভালো, এবং এই পুকুরটাতে আমি যে মাছই ছাড়ি আসলে এই মাছ সব থেকে, আমার সব পুকুরের থেকে এই পুকুরটাতে আল্লাহর অশেষ মেহেরবানিতে মাছের প্রোডাকশনটা অনেক ভালো হয়। তো দর্শক, অনেক চাষি ভাইয়েরা হাতে বানানো খাবার মাছকে দেন। ধরেন ভুট্টার গুঁড়া, খৈল, চিটাগুড়, রাইস পালিশ, নানান পদের আসলে দ্রব্য দিয়ে তারা একটা হাতে বানানো ডুবন্ত ফিড তৈরি করেন। তো ওই ফিডের কোয়ালিটিটা যদি 100% ঠিক থাকে, দ্যাটস গুড, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ওই ফিডের কোয়ালিটিটা 100% ভালো না হয়ে থাকে, তাহলে যে সমস্যাটা হবে যে প্রচণ্ড যখন গরম পড়বে, তার ওই হাতে বানানো খাবার খেয়ে মাছের কিছুটা অস্বস্তি হবে। মাছ কিছুটা অস্বস্তি বোধ করবে, এবং অস্বস্তি বোধ করার কারণে প্রচুর যখন তার গরম লাগবে, সে কি করবে, খাবারগুলোকে বমি করে জায়গায় জায়গায় পুকুরের বিভিন্ন স্থানে ঢেলে ঢেলে রেখে দেবে। এবং সে যখন পুকুরের বিভিন্ন স্থানে বমি করে ঢেলে ঢেলে রেখে দেয়, তখন যে সমস্যাটা হয় যে ওইগুলা কিন্তু পরবর্তীতে প্রাকৃতিক খাদ্যের তৈরি হয় এবং প্রচুর পরিমাণে জৈব পদার্থ হয়ে যায় পুকুরে। জৈব পদার্থ হওয়ার কারণে প্রাকৃতিক খাদ্যের সংখ্যা বেড়ে যায়, এবং হররা না টানার ফলে কিছু পরিমাণে খাদ্য তলায় থেকে গিয়ে এরকম বিষাক্ত একটা গ্যাসে পরিণত হয়। সেটা থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাছ মারাও যেতে পারে। আর প্রত্যেকটা চাষি ভাইকে একটা অনুরোধ করব যে ভাই, কোনো কিছু আসলে হুট করে দ্রুত করতে যাবেন না। যে খুব দ্রুত খাবার দিয়ে মাছকে দ্রুত বড় করে বিক্রি করতে হবে, মাছেরও তো আসলে একটা শারীরিক সুস্থতার ব্যাপার আছে। এই মাছকে আপনি চাষ করতেছেন, ছাড়তেছেন আপনার পুকুরে, এই মাছের শারীরিক সুস্থতা এইটা নিশ্চিত করাটা কিন্তু একটা চাষির জন্য কর্তব্য। এই প্রাণীগুলাকে শারীরিকভাবে যে সুস্থতা, এদের সুরক্ষা, এদের আসলে সুস্থতা অসুস্থতার বিষয়গুলো দেখাটা একজন চাষির জন্য কর্তব্য বলে আমি মনে করি। এবং এইটা থেকে আসলে আমরা কখনোই বের হতে পারবো না। প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে প্রাণীদের প্রতি যদি আসলে সদয় না হওয়া যায়, তাহলে যে বিষয়টা হয় যে প্রাণী সম্পদ নিয়ে কাজ করে সফলতা পাওয়া যায় না। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমাদের এই ক্ষুদ্র পরামর্শ থেকে যদি কোনো চাষি বা খামারি ভাইয়ের সামান্য পরিমাণে আসলে উপকার হয়ে থাকে, তাহলেই কেবল আমাদের এই ভিডিওটা করার সার্থকতা থাকে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমাদের এই ইউটিউব থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং ফেসবুক পেজ থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক করবেন। কারণ আমাদের এই হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন, যেটাতে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও কাজে লাগতে পারে। আপনাদের অভিজ্ঞতার একটা সাইডে যদি আমাদের অভিজ্ঞতাগুলো রেখে দেন, কখনো হয়তো কাজে লাগবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন। আর একটা জিনিস খেয়াল করেন দর্শক, যে আমাদের মাছগুলা কত সুস্থ। এরকম গরমের মধ্যে দেখছেন কিভাবে আসলে মাছগুলো ঝাঁপাঝাঁপি করে খাবার খাচ্ছে। এটা কিন্তু আসলে চাইলেই সম্ভব না। হ্যাঁ, অনেকের পুকুরে আমি দেখি যে খেতেই চায় না, একটা দুইটা আদার মুখে নিয়ে আবার ফিট নিয়ে আবার মাছ দুর্বলভাবে চলে যাচ্ছে। প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার ফলে এই ক্ষতিটা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুস্থ পরিবেশে ভালো মানসম্মত মাছ উৎপাদন করেন। আসেন আমরা সবাই মিলে আসলে সাধারণ যারা ভোক্তা, মাছের যারা ভোক্তা, আমরা যারা উৎপাদনকারী, তারা তো আসতেই, ভোক্তাদের কাছে আমরা ভালো মানসম্মত গুণগত মানসম্পন্ন বিষ মুক্ত একটা মাছ আসলে আমরা উপহার দিই। এটাকে একটা সেবাজনক পেশা হিসেবে নেই। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় অনেকটাই সফলতা দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।